সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা মূলত ছোট একটা গ্রামের বাজারের ভিডিও করতে যাচ্ছি। বাজারটা ছোট হলেও প্রতিদিন এখানে সকালে এবং বিকালে সজীব, তরতাজা শাকসবজি, তারপর মাছ, তাজা মাছ এগুলো আসে। চলুন আমরা আসলে দেখবো এই বাজারটাতে কিভাবে আমরা যেতে পারি। বাজারটার নাম নাজিরদিঘি বাজার, যেটা মূলত আমার বাসা থেকে 1 কিলোমিটার হবে, সর্বোচ্চ 1 কিলোমিটার হবে না, আরো কম হবে। তো প্রথমেই আমি আমার বাসা থেকে কিভাবে আমি যাব, বা আমার বাসার আশেপাশের যে পরিবেশটা, আমাদের ঘর থেকে বের হওয়ার পর এটা হলো যে এটা হলো এই রাস্তাতে, এটা হলো আমাদের ঘর, এটা আমাদের ব্যক্তিগত রাস্তা, বাড়ির রাস্তা। তো এই রাস্তা দিয়ে বের হব, আর তার পাশাপাশি দেখাবো আসলে আমাদের রাস্তার পাশে কি কি ধরনের শাকসবজি আছে। এর মধ্যে আছে, দেখেন, এই কলা গাছ আছে, এই যে কলা কলা আছে, তারপরে আছে আপনার বেগুন আছে। বেগুনের মধ্যে 2 কোয়ালিটির বেগুন আছে, এটা হলো গোল বেগুন, তারপরে আছে লম্বা বেগুন, যেটা শুটকি বেগুন গ্রামের বাড়িতে বলে হয়। দেখেন একটি গাছে কি পরিমাণ বেগুন হয়েছে, একবারে পিওর যে বেগুনগুলো, আসলে এগুলা এরকম, এখানে কোনো বিষ দেওয়া হয় না। দেখেন গাছের পাতার মধ্যে কিছু পোকামাকড় আছে, কারণ এখানে বিষ দেওয়া হয় না। তারপরে এখানে আছে, আজকে সকালে অনেকগুলো বেগুন আসলে আমাদের তোলা হয়েছে, যার জন্য কিছুটা কম। দেখেন, আর এটা হলো আমাদের পুকুর আর কি, এখানে মাছ আছে, পুকুরে মাছ আছে, পুকুরের চারপাশে যে কলা বাগান পাড়ের। তারপরে এই যে লাউ গাছ আছে, লাউ গাছে লাউ ধরতেছে, ছোট ছোট লাউ পুকুর পাড়ে। এখানে পুকুর পাড়ে আমাদের 5-7টা বেগুন গাছ আছে, যার মধ্যে আমাদের ফ্যামিলির যে চাহিদা দরকার সেগুলা সুন্দরভাবে পূরণ হয়। এই যে এখানে লাউ গাছ, এখানে প্রচুর লাউ ছিল, এগুলো আমাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে, পাশাপাশি আমার আব্বা এগুলা অনেকগুলা বাজারে সেল দিয়েছে। এখানে এই যে জালি কুমড়ার একটা গাছ আছে, যা লাউ শেষ হওয়ার পরে এই জালি কুমড়া আসলে এই মাচাঙের মধ্যে যাবে, যার পর এখান থেকে জালি কুমড়া সংগ্রহ করা হবে। তারপর আছে এই যে টমেটো, একবারে পিওর টমেটো, ছোট ছোট টক টমেটো, দেখেন। লাউ হয়েছিল, যে এখানে লাউ গাছে অনেক ছোট ছোট লাউ ধরে আছে, যেগুলো বড় হবে, এই যে দেখেন। তারপরে একটা বীজ লাউ দেখায়, এখানে লাউগুলো আসলে কত বড় হয়, দেখেন। এই যে এটা বীজের জন্য রাখা হয়েছে। পাশাপাশি যে এটার পাশে রাখা হয়েছে কাঁঠাল গাছ, তারপরে যে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে, যে ঘাস পুরো পারে আমাদের এই যে লাউ গাছ ছিল। লাউ এখন সিজন শেষ হয়ে গেছে, যে গাছগুলো মরে যাচ্ছে। এই লাউয়ের পরে এখানে জালি কুমড়া গোলা যেগুলো আছে এগুলো হবে, যে গাছ লাগানো হয়েছে। তারপরে এই যে দেখেন ঘাস, গরুর জন্য ঘাস, পুকুর পাড়ে ঘাস, কাঁঠাল গাছ। মোটামুটি একটা ফ্যামিলি সবজির চাহিদা পূরণের জন্য যেগুলো দরকার, তার মধ্যে 60-70% আমাদের নিজস্ব উৎপাদিত, নিজের ফ্যামিলির চাহিদা পূরণের পাশাপাশি কিছু সেলও দেওয়া হয়। যে দেখেন একটা লাউ গাছে কি পরিমাণ লাউ বীজ, ছোট ছোট লাউ ধরে আছে, দেখেন।
প্রচুর লাউ। এটা হলো আমাদের বাসার রাস্তা। এর আগে মূলত আমাদের বাসার যে সবজির যে ইয়েটা এটা দেখালাম আর কি, যে লাউ ধরে আছে গাছে। যে যে এটা হলো মূলত আমাদের বাড়ির সামনের যে ভিউটা আর কি। এই যে এই সাইডে পুকুর, এই পাশে ধানের জমি, ধান লাগানো হয়েছে। আর এটা হলো আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তা আর কি, এই রাস্তাটা মূলত রাস্তা আমাদের বাসা থেকে রাস্তা 100 ফিটের মতো হবে। এই যে মেন রাস্তায় উঠে পড়লাম। এই রাস্তা দিয়ে আমরা মূলত নাজির দিকে যে বাজারটা, ছোট বাজার, ওইখানে যাব। তো সাথেই থাকুন, চলুন আমরা কিভাবে যাই ওইটা আসলে দেখি। শব্দ মিষ্টি ওইটা লোক পাইতাছি না, আমি লোক তো পাইতেছি না। কত মাল আছে। আচ্ছা আচ্ছা, তুমি তো কত বছর ধরে সবজি চাষ করো গোলাপ ভাই? না না, বায়ার ইন্টারভিউ কেন এলে? তুমি কত বছর ধরে ভাই সবজি চাষ করো এটা কও? 20 বছর। এটা কি রবীন্দ্র কা মারার পরে মনে হয় তুমি আরো আগে? তুমি ইলারছে সিনিয়র? হ্যাঁ আচ্ছা, কত টাকা কেজি হইব? তুমি তো বিশিষ্ট সবজি ব্যবসায়ী, পাবদাটি কত কেজি না ফিসে বিক্রি হয়? আচ্ছা, আপনার গ্রামের বাড়িতে এটা কি কেজিতে বিক্রি হয় না ফিসে? ফিসে। এটা দাম কেমন হইতে পারে? 70-80 টাকা। এটা তো 1 কেজি মনে হয়ে যাবো, কেন আরো বেশি হইব? ঢাকা হয়েছে 120 টাকা কেজি। কোন আপনার কি গন্ধ বাইর? আমি জানি সারা জীবন কাঁঠালের গন্ধ বাইর। স্মেল নিয়ে বুঝা যাইতেছে আসলে পাবদা মিষ্টি হইব না ইয়ে হইব, পাঁচশো হইব। নাজির দিকে আমরা নাজির দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে পাবদা কিন্তু আসলাম, পাবদার লোক পাই না। এই যে আমরা জুয়েলের অটো রিক্সা দিয়ে নাজির দিকে যাবো। তুমি তো বৈরবের গাড়ি চালাইতে, আর কুলিয়ার স্যার বিষয়টা কি? বৈরব ভালো লাগে না। কে রে ভাই? বৈরব কি ইনকাম কমে গেছে গা? হ্যাঁ বৈরব আর ভালো লাগে না, বৈরব ইনকাম কম দিকে আমরা উঠ দেখো এ হচ্ছে। জুয়েলের হয়েছে বৈরব ইনকাম নাকি কমে গেছে গা। ঠিক আছে, আগে শ্বশুর বাড়ির দোহাই দেয়া এই লোক বৈরব ব্যবসা করতো। মনে হয় বাসায় মনে হয় সমস্যা বাড়িওয়ালির সাথে, যার জন্য উনি বৈরব যাচ্ছে না। আমাদের এই কাপাসাটিয়া যে মোড়টা আছে, মোড় থেকে নাজির দিঘি বাজারে যাওয়ার জন্য হেঁটে যেতে পারা যায়, আবার আপনার রিক্সা দিয়ে যাওয়া যায়, অটো রিক্সা। সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। এই যে একজন সবজি কিনে নিয়ে আসতেছে, ফ্রেশ সবজি। এই যে পাশে এই সবজিগুলো আসলে বাজারে বিক্রি হয়। নাজির দিঘি বাজারে অলরেডি প্রবেশ করে ফেলতেছি। নাজির দিঘি যে বাজারটা, এখানে যে প্রবেশ হোক, নাজির দিঘি বাজারে আমরা চলে আসছি অলরেডি। এই কেডা বাজার তুই গেছে কেন? এই যে দাঁড়াও দাঁড়াও, কেডা বাজার শুটকি বাইগুন তুই গেছে কেন? এই যে আসতে না আসতে বড় ভাইরে পাইলাম। শুটকি বাইগুন, শুটকি বাইগুন কি খাইতেছো ভাই? ও ভাই শুটকি বাইগুন তো চা খাইতেছি। তোমার গাড়ি কই আজকা? পুরা সুবারি তো চা খাইতেছি যে হই। সুবারি তো চা খাইতেছি আমি। দেখেন অত্যাধুনিক গ্রামের অত্যাধুনিক বড় ভাই এই যে সুবারি দিয়া চা খাইতেছে লিগা। দাদা শুটকি, দাদা কি কি শুটকি আছে না?
এই 3 জাতের শুটকি দিয়ে চলে? মোটামুটি এখন তো বাজার ছোট বুঝলেন, ছোট বাজার কি বিক্রি হইব 4-500 দিয়ে বিক্রি করতে হবে। 400-500 টাকা বিক্রি করতে পারেন। এটা কি সকালে আর বিকালে আপনি 2 টাইমে বসেন না শুধু? 2 টাইমে বসে। তো দাদা প্রতিদিন এখানে সকালে এবং রাত্রে বিকালে সকালে এবং বিকাল 2 টাইমে আসলে শুটকি নিয়ে বসে। এই যে এটা কুলিয়ারচরের শুটকি না? কুলিয়ারচরের দাসপাড়ার স্পেশাল শুটকি। আসলে কুলিয়ারচরের শুটকির স্বাদই অন্যরকম। বাংলাদেশের বিখ্যাত যে শুটকির মধ্যে কুলিয়ারচরের চেপা শুটকি হলো বিখ্যাত। দাদা 3 পদের শুটকি নিয়ে আসছে। এটা লইট্টা শুটকি। এটা কি মাছ? অরজাই। নাম শুনছি না, এটা কি সামুদ্রিক মাছ? হ্যাঁ, এটা শুধু ইয়ার থেকে সামুদ্রিক আসে, কিন্তু কুলিয়ারচর এটা ইয়া করা হয়, প্রসেসিং করে। মানে ব্রাহ্মণবাড়িয়া আসে, কুলিয়ারচর আছে, ভৈরব আছে, অনেক বাংলাদেশে সব দেশে আসে, সব জায়গায় সব জায়গায় বিক্রি করে। পাঁচজন আছে, নরসিংদী। দাদা কতদিন ধরে এখানে শুটকির ব্যবসা করতেছেন? মিনিমাম 10 বছর যাবত দাদা। 6 বছর যাবত এই বাজারে শুটকির ব্যবসা করতেছেন দাদা। অল্প আয় হলেও, আচ্ছা এই অল্প টাকা থেকে আপনার চলে? 500 আর 600 গরু আছে, এটা হচ্ছে পার্ট টাইম। মানে কোন মতে আপনার মানে এক্সপেক্ট বেশি করে চলে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা মানে বেকার সমস্যা থেকে আর কি। বেকার সময়টা যেটা পার করা, পাশাপাশি দাদার আসলে কৃষি যে ইয়াগুলো আছে, গরু টরু আছে, ওইগুলা পালন করে। আর পাশাপাশি সকালে আর বিকালের যে সময়টা, ঘন্টা 2 এই সময়টাতে আসলে এগুলা সেল দেয় আর কি। নিজে কলা, দেশি কলা। যাই হোক, কাঁচকলা আছে। কাঁচকলা কি আপনার কাছে? কাঁচকলা বাতি গেছে কেন এত বড় বড় বড়? এই যে কাঁচকলা। তারপরে আছে এই যে টমেটো। টমেটোর মালিক কেডা? আমনে? আপনার কি নিজের গাছে? এটা কি টমেটো? এটা দেশি? এত ছোট কিনলে গা? এটা টক হইব না? ডাইল খাইলে ভালো হইব। দেখি নামার বন লাগাইছো বাড়ির কাছে? দেখেন একবার বড়ির মতো সাইজ। ওটা আঙ্গারে দিয়া করার লাগে। সুন্দর টমেটো, একবারে পিওর, কোনো কীটনাশক ছাড়া আসলে যে টমেটো গুলা হয় আর কি, এগুলো আমাদের গ্রামের কীটনাশক ছাড়া টকছে টমেটোটা। এটা এরপর আপনি কি প্রতিদিন নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা, আপনি তো আর এমনি কোনো অন্য ব্যবসা করেন না, এটা হচ্ছে নিজের গাছের হয়েছে, এটা নিয়ে আসেন। এখানে আসলে মূলত যে সবজি মাছ যেগুলো আছে, এগুলো আমাদের স্থানীয় উৎপাদিত জিনিসগুলা, এগুলা বাহির থেকে কিনা না, নিজের বাড়ি থেকে হইতেছে। এগুলা এক্সট্রা যে পারিবারিক চাহিদা যেটা আছে, এটা মেটানোর পর যে ইয়াগুলা থাকে, এগুলো আসলে বাজার আছে যেটা, এখানে নিয়ে আসে। প্রতিদিন এখানে মোটামুটি অনেক মানুষেরই হয়। হ্যাঁ ঠিক আছে, সবজি। জিনিসপত্রের দাম কি ঠিক আছে নাকি আবার 2 নম্বরে আছে? হ্যাঁ, মাল ওগুলো আনছেন কই থেকে? পিরিজপুর নাকি কুলিয়ারচর থেকে? কুলিয়ারচর থেকে। এখানে কি সকালে আর বিকালে 2 টাইমে বসেন না? কেমন সেল? কেমন মোটামুটি? আপনি তো আগে মাটির কাজ করতেন, এখন এটা ছাইরা দিছেন, ভাল লাগে না? না পোষা না? অসুস্থ? এখানে কি এটা কইরা কি আপনার পোষায়?
হ্যাঁ কোন রকম যাক চিকন খাওয়া একটা মুড়া দেবো মিলাইতে আসছে না বেশি আমার তো মিটার নাই পারলাম না এরপরে যা ইটা মিলানি এমনি বেশি যাইবে বুঝলো এই যে আমরা তালই বিশিষ্ট সবজি ব্যবসায়ী আচ্ছা আমার জিয়ারে রাখতে গেলে কি এই সবজি বেচা পোষাইবো এই সবজি খাইলে হইব মোটা হইব না তো সবজি খাওয়া না আমার জিয়ারে নিত চাইলে উদয় এই সবজি কাম হইতো না ভিটামিন সি আর পয়সারবো এখন কি সবজি কি আপনার নিজের বা ইয়ার নি জমিন নি আমার জমি না আরেকবার জমি কাটছি প্রতিদিন কি নিয়ে আসেন প্রতিদিন প্রতিদিন কয় টাকা সবজি নিয়ে আসেন আপনি আরে বাবা 1-2 হাজার টাকা তো 1-2 হাজার টাকা এই সারা 12 মাসই চলে সারা বাজার তাহলে তো বিদেশি লোক আপনার লগে ফেল বিদেশি কি হতো আমার লাগে হ্যাঁ ঠিক আছে আমি সবজি করি তা আপনার ছেলে যে একজন বিদেশ তাই এখন কি আপনার ছেলের ইনকাম বেশি না আপনার ইনকাম বেশি আপনার ইনকাম বেশি আপনারটা হালাল সবচাইতে হালাল যে টাকা এটা হচ্ছে কৃষির যে উপর নির্ভর যে টাকাটা আছে মানুষের শরীরের যে গাম এই গামের বিনিময়ে যে এটা আছে এটা আসলে কৃষি এরিয়া আমাদের তালই আমরা ছোট থেকে দেখতেছি মূলত সবজি এগুলার সাথে জড়িত একবারে ফ্রেশ যে সবজিগুলো আছে উনি মূলত ইয়া করে কীটনাশক ছাড়া ইয়া করেন আমার তো একজাত না এই যে মনে করো টেঙ্গা আছে লাউ আছে এরাইস আছে লাউ পাঙ্গা লাউ আছে মিষ্টি লাউ আছে এরপরে পয়সাক আছে এরপরে মিষ্টি জালি কুমড়া আছে সব মানে সিজনে যত সবজি আছে সবগুলো মোটামুটি ফলন করা হয়। যাক আলহামদুলিল্লাহ এই যে প্রতিদিন 1000-1200 টাকা সেল দেয় মিনিমাম ভালো একটা ব্যবসা মঙ্গলবার এলে মঙ্গলবারে বেশি সেল কি লেগে দুলালপুর বাজারে যান গা কুলিয়ারচর বাজারে যান না শুক্রবারে কুলিয়ারচর বাজারে 300 টাকা জমা নেগা 300 টাকা জমা নিলে একটা মানুষ কি ব্যবসা করবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে আমরা মূলত যে নাজির দিঘি বাজারটা যেটার জন্য বিখ্যাত এর মধ্যে অন্যতম হইলো আপনার গিয়া মাছ এই যে এখানে পাশের যে আছে তেলাপি মাছ করতে আনছুন হ্যাঁ কিনে আনছুন দেখি কুলিয়ারচর বাজারতে আমরা গ্রামের আচ্ছা এটা পুকুরের মাছ না আচ্ছা এই কাকা হইলো নাজির দিঘি বাজারের প্রবীণ যে ব্যবসায়ী আপনার মাছ ব্যবসায়ী যারে বলে প্রবীণ ব্যবসায়ী উনি আপনি কত বছর ধরে নাজির দিঘি বাজার আসলে মাছের ব্যবসা করেন 15-20 বছর আর আপনার তো আমরা ছোট থেকে দেখতেছি মাছ ব্যবসা এগুলা সেরে আগে নফরা বাজারে বিক্রি করতেন এখানে আপনি এসে সকাল বিকাল 2 টাইমে মাছ বিক্রি করেন এটা দিয়ে কি আপনার পোষায় কোনোরকম এই মাছ ব্যবসা ছাড়া কি আপনি অন্য কিছু করতে পারেন না এটাই আপনার ভালো লাগে নাকি টুকটাক করেন সবজি চাষ করেন এই সবজি হতে নাজির দিঘি বাজারে বিক্রি করেন ওনার মাছ আছে মাছ ব্যবসা ওনার হচ্ছে মেইন ব্যবসা পাশাপাশি যে নিজের জমির যে আসলে সবজিগুলো আছে এই যে সবজি নিয়ে আসছে সবজি বিক্রি করতেছে উনি প্রায় এই নাজির দিঘি বাজারে 15-20 বছর যাবত আসলে ব্যবসা করে আসতেছে যদি নাজির দিঘি বাজারে
এক সময় যখন মাছের বিক্রেতা ছিল না, তো উনি একমাত্র মাছ আসলে সাপ্লাই দিতেন এই নদীর দিঘি বাজারে। এখন এখন মূলত আরো কয়েকজন আসছে, বর্ষার সিজনে আসলে বেশি বেশি থাকে। কাকা আপনার বাড়ি কই? কুলিয়ারচর, দাসপাড়া। আপনি তো আগে এনে ব্যবসা করতেন, এখন ব্যবসা করতেছেন? ডেলি আইন এখানে কুলিয়ারচর বাজার থাকতাম না, এনে ব্যবসা করতেছেন কারণ কি? কুলিয়ারচর বাজার থেকে এখানে মাছ ব্যবসা ভালো? হ্যাঁ, বিট পান না? কুলিয়ারচর বাজার একটা বিট নিতে কত টাকা লাগে? বিটই পান না। এর আগে আপনি এই যে বিশাল সাইজের রুই মাছ, এটা কি নদীর? আমরা এই নদীর, কালী নদীর? কালী নদীর। আপনি তো এটা কিনে আনছেন, মাইরা আনছেন আপনি নিজে? এই এত বড় মাছের ক্রেতা কি নাজির দিঘি বাজারে আছে? আছে? যাক, দেখেন একটা গ্রামের আসলে ছোট বাজার, এই রুই মাছটা মিনিমাম 3 থেকে 4 কেজি ওজন হতে পারে। এই বাজারেরও এই মাছের যে সাইজ, এই মাছের ক্রেতাও আসলে এই নাজির দিঘি বাজারে আসে। এখানে কি স্থানীয় লোকগুলাই এই মাছটা কিনবো নাকি বাহির থেকে লোক আসে? আচ্ছা, আমাদের নাজির দিঘি যে বাজারটা, এটা তো মূলত এখন মাছের জন্য মূলত আলাদা একটা বিখ্যাত ইয়ে হয়েছে। মানুষ বর্ষার যে সিজন আসে, এই সিজনে অনেক জায়গা থেকে লোক আসে, আশেপাশের যত ইয়ে আছে হেরা নিয়ে আসে না? এটা কি আপনি নিজের জালের মাছ না? এই যে শেরপুটি মাছ আছে, নদীর শেরপুটি মাছ। এই শেরপুটি মাছ কত করে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। আর এই রুই মাছ কত করে বিক্রি করবেন আপনি? 600-700 টাকা কেজি। এটা আসলে নদীর মাছ, অত এটার দাম বেশি, তাই না? এটা কি ফায়া জালের মধ্যে ধরছে নাকি? এই যে এখানে আরো মাছ আছে। এই যে আপনি কয় বছর ধরে নাজির দিঘি বাজারে মাছ নিয়ে আসেন? আপনার বাড়ি তো এখানে, এটা আমরা জানি, সবাই জানি। কত বছর ধরে আপনি এবার বাজার হওয়ার থেকে আপনি মাছ বিক্রি হচ্ছে? কত বছর হইব আনুমানিক? 20-22 বছর। 20-22 বছর যাবতে চাচা আসলে এখানে মাছ বিক্রি করে। উনি এখানের লোকাল স্থানীয়। আপনাদের বাড়ি কৈলাঝুরি না? নাজির দিঘি পড়ছে। তা আমাদের যে পাশের যে কালী নদী আছে, মূলত ওইখানে মাছগুলো আসলে ইয়ে করে। এগুলো মূলত নদী এবং হাওরের যে মাছ, অষ্টগ্রাম মিটামন হাওরের সাথে আমাদের কালী নদীটা আসলে অ্যাডজাস্ট করা। তো ওইখানের মাছগুলো আসলে আমাদের যে স্থানীয় জেলে আছে, উনি নিজেই আসলে মাছগুলো ধরে এবং নিজেই আবার বিক্রি করে। প্রতিদিন কি পরিমাণ মাছ পান আপনি? মাঝে মধ্যে, মানে আজ যে স্পেশাল মাছ পাইছেন রুই মাছটা, এবারের সিজনের স্পেশাল মাছ। 2 বছরের ভিতরে যে রুই মাছটা সবচেয়ে স্পেশাল মাছ। উনি কাকা আসলে 2 বছরের ভিতরে, গত 2 বছরের ভিতরে এই মাছটা আসলে সবচেয়ে বড় মাছ উনি পাইছে আজকে। ঠিক আছে, দেখেন আসলে মাছটা। আপনি মাছটা একটু ধরতে পারবেন? একটু দইরা দেখেন বড় মাছটা। হ্যাঁ, এই যে দেখেন। আসলে আপনার আপনি যে রেগুলারই মাছ ধরেন, মাছ ধরতে যান কোন সময় আপনি? রাত্রে 10টায় যান? সকালে? মাছটা কি দিনে ধরেন? অনেকে তো আছে রাত্রে মাছ ধরে, সারা রাত নদীতে থাকে, রাত্রে ধরেন না? বড়ি দিয়ে তো এই মাছ তো বড়ি দিয়ে না, জালে, সব জালে। 10টায় গিয়ে মানে আপনি জাল গিয়ে ফালান নদীতে নাকি? পরে আবার তুলেন কয়টার দিকে? পরে এখানে স্থানীয় যে বাজার আছে এনে নিয়ে আসেন। আমাদের নাজির দিকে যে বাজার আছে স্থানীয়, নিয়ে আসলে সকাল 10টার দিকে জাল আসলে নদীতে ফালাই। তারপর বিকালের দিকে
মানে আসরের কিছু আগে জাল আসলে তোলার পর যে মাছগুলো আসে এগুলো আমাদের যে নাজির দিকে যে স্থানীয় বাজার আছে এখানে নিয়ে আসে ভাই। উনি আসলে এখানে স্থানীয় যে বড় ভাই, উনি কিছুটা ডিটেলস দিতে পারবেন। আচ্ছা মস্তু ভাই, এখানে আমাদের যে আপনার গরুর হাট হয় প্রতি বছর, এই সবজি প্রতিদিন তো সবজি মাছ এগুলো আসে সকাল থেকে, সকাল এবং সন্ধ্যা 2 টাইমে আসে। এখানে তো আমাদের আসলে যারা ব্যবসা করতেছে তাদেরকে আলাদা কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয়, কিছু দিতে হয় না, যার জন্য দূর দূরান্তের মানুষ আসলে এখানে এসে যাতে ব্যবসা করে শান্তিতে ব্যবসা করতেছে। আর পাশাপাশি এখানে আসলে আমাদের যে বাজারের পাশে কয়টা মসজিদ আছে? তিনটা মসজিদ আছে, এবং 3টা মসজিদে মোটামুটি বড় মসজিদ, ছোট মসজিদ না। আর একটা প্রাইমারি স্কুল আছে যেটা আমাদের শৈশবের স্কুল, মুস্তফা ভাই নিজে হয়তো এই স্কুলে পড়াশোনা করেছে। এই স্কুলটা কত সালে প্রতিষ্ঠিত আপনি বলতে পারবেন? 51-52 দিকে মেবি সম্ভবত আসলে। আচ্ছা এখানে তো প্রতি বছর একবারে মাছ যেগুলো আছে এগুলো আসলে স্থানীয় যে সবজি আছে এগুলো স্থানীয় কৃষক থেকে উৎপাদিত, এগুলো তো কোনো সার বীজ দেওয়া হয় না, এগুলো কৃষক আনতেছে ফরমালিন যুক্ত কোনো কিছু না। এবং যারা ব্যবসা করতেছে তাদের কোনো আলাদা কোনো টাকা পয়সা কিছু দিতে হইতেছে না। এবং তাদের যত সুযোগ সুবিধা আনুষঙ্গিক যত কিছু আছে আমাদের এই নাজির দিঘি বাজারে যারা কমিটি আছে এবং স্থানীয় যারা লোক আছে গণ্যমান্য লোক, তারা আসলে তাদের সেই সুযোগ সুবিধাগুলো আসলে দিচ্ছে, যার জন্য আসলে মানুষগুলা এই ব্যবসাগুলো করতেছে, ঠিক না? ঠিক আছে। শুধু ওই আপনার শাক সবজি মাছ মাংসের পাশাপাশি বিকাল টাইমে মানুষের যে আড্ডাটা হয়, এই আড্ডাতে অনেকে আসে যে মুখরোচক কিছু খাবার যেমন ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো পাওয়া যায় আসলে। ভাই আপনি এই ফুচকা, চটপটি, ঝালমুড়ি কয় বছর ধরে বিক্রি করেন এনে? 6 মাস। আপনি তো আগে অন্য ইয়ার সাথে জড়িত আছিলেন, আগে তো এগুলা করতেন না নাকি? মাছের ব্যবসার সাথে আছিলেন। এনে যে ব্যবসা করতেছেন এটা কি আপনার মাছের ব্যবসার চেয়ে সুবিধাজনক? মাছের ব্যবসার থেকে আসলে সুবিধাজনক। অনিলারিয়া জালমুড়ি কেমন লাগে? মজা লাগে অনেক? মজা লাগে? হ্যাঁ। দৈনিক কয়বার খাও জালমুড়ি আনতে? এক ব্যক্তি যে প্রচুর জাল খায় একদিন 250 টাকার মুড়ি খা, এই জাল মুড়ি খাইছে 250 টাকার গতকালকে। এই যে টেস্ট না হলে আসলে 250 টাকার জালমুড়ি কেউ আসলে খাবে না। যদি টেস্ট হয় তখনই সে দ্বিতীয়বার এই কাস্টমার গুলো আসবে। উনি নিজেও আসলে আগে একসময় মাছ ব্যবসার সাথে জড়িত ছিল, এখন আচ্ছা মাছ ব্যবসা আপনি ছাইড়া দিচ্ছেন কেন? চলে এটা পাশাপাশি এটা বিকাল টাইমে মাছ। হ্যাঁ ওনার মুড়ি অনেক স্বাদ। তুমি প্রতিদিন খাও? কয় টাকার খাও প্রতিদিন? 50 টাকার খাও? অনেক স্বাদ লাগে। জাল বেশি খাও না কম খাও? বেশি খাও। সর্বনাশ। এটা তো তালুই চালাইতো ব্যবসা, নাম না বুঝছো? এই যে সবজির দোকান আর একটা আছে। বাজারটাতে আপনার যে ছোট একটা হোটেলও আছে, যেখানে আসলে প্রতিদিন সকালে এবং দুপুরে 2 টাইমে মুখরোচক যে নাস্তাগুলো আসলে এগুলো পাওয়া যায়। এখন বিকাল টাইমে আপনার এখানে পেঁয়াজু ভাজা হচ্ছে, তারপরে পুরি, সিঙ্গারা, বেগুনি, যে বুট। উনিও আবার জালমুড়ি বিক্রি করেন, পাশাপাশি জালমুড়ি আছে, সকালে রুটি থাকে। এই দুলা ভাই কি খাইতেছ না? জালমুড়ি টেস্ট কিরকম? ভালো টেস্ট। স্থানীয় মানুষের আসলে ছোটখাটো অসুস্থ বা যে সমস্যার সমাধানে যে আমাদের বরিশাল মেড ইন বরিশালের ডাক্তার আছে, জিনিস মেড ইন বাংলাদেশ। দাদা আপনি কত বছর যাবত এই ব্যবসাটা করতেছেন? 11 বছর হয়ে গেছে। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? বরিশাল।
তার সিম্পল যে প্রাথমিক যে ট্রিটমেন্ট গুলো আছে আসলে ওনার দ্বারা এগুলো সম্পন্ন করা হয়। যদি আসলে মেজর কোনো সমস্যা হয় তাইলে উনি আসলে এগুলা হসপিটালের দ্বারস্থ হন, হসপিটালের দেয়, দেওয়ার পরে আসলে স্থানীয় লোকগুলো এখানে চলে যায়। প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে ওগুলা ওনার মাধ্যমে সমাধান হয়ে থাকে আসলে। এখানে আসলে আমাদের যে 4 নং উসমানপুর ইউনিয়ন পরিষদ সামনে যে নির্বাচন হবে আসলে এখানে আমরা 2 জন প্রার্থী দেখছি। আসলে প্রার্থীদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স্থানীয় যে আসলে এখানে কোনো রেশারেশি কোনো আইন, একজন চেয়ারম্যান প্রার্থী আছে, একজন আসলে মেম্বার প্রার্থী আছে। আসলে নির্বাচন একটা ইস্যু, এটা মানুষের আসলে সেবাদানের একটা জিনিস। এছাড়া আসলে ব্যক্তিগত এখানে কোনো স্বার্থের আসলে কিছুই নাই। ঠিক আছে, যারা আসলে মনে আসলে আলাদা মানুষের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে যে আমরা মানুষের সেবাদান করব, এই উপলক্ষে আসলে ওনারা নির্বাচনে যেতে ইচ্ছুক করছেন। বাকিটা আসলে উপর আল্লাহ জানে কি হয় না হয়। আসলে ওনারা 2 জনই দোয়া প্রার্থী। সামনের যে নির্বাচনে আছে যে কাদির ভাই আছে, উনি আসলে মেম্বার প্রার্থী। কাদির ভাই, জি, আমি কিশোরগঞ্জ জেলা ফুলিয়ারচর থানার উসমানপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা। আচ্ছা, আপনি তো আগে প্রবাসে থাকতেন, আমি হঠাৎ এখনো প্রবাসী। বর্তমানে প্রবাসী আছেন, হঠাৎ করে আসলে স্থানীয় নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হওয়ার আসলে মেইন কারণটা কি? কারণটা হচ্ছে আমি ইচ্ছে করতেছি যেন আমি জনগণের সেবা করতে পারি, এমন একটা সুযোগ আমার জনগণের দেয়, জনগণের পাশে থাকার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, মানে জনগণের প্রতি আসলে ওনার একটা আলাদা যে ভালোবাসা, যে আমি মানব সেবা যেটা বলে আর কি, যে এরকম সেবামূলক কাজ করব। ঠিক আছে, ওনার আরেকটা আইডেন্টিটি আছে যে ওনার আম্মু এক সময় এই উসমানপুর ইউনিয়নের আমাদের যে এই বাটি এলাকার 3টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। পরপর 7, 8, 9 মনে হয় 2বার ছিলেন সম্ভবত, এবং সফল। উনি একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। ঠিক আছে, ওনার এই রাজনীতিক হাত ধরেই হয়তো ওনার মা আসলে সেবা করে আসছেন, এই সেবাটা আসলে উনিও চাচ্ছেন যে আমার মা যেহেতু করছে আমরা এটার সাথে আসলে অন্তর্ভুক্ত। এটা তো আসলে আমিও চাই জনগণের জন্য নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যেতে পারি। তা আপনি যদি ধরেন নির্বাচনে পাস করার পর আপনি বিদেশ কিভাবে করবেন? বিদেশ তো আমি এখনো দেখা গেছে 6 মাসে 15 দিন বা 1 মাসের জন্য যাই। হ্যাঁ এমনই হয়তো প্রতি বছর রমজানে উমরার জন্য গেলাম। হ্যাঁ হ্যাঁ। আমি এখন এই অবস্থা হয়তো 1 মাস থেকে গেছি গত তারিখে গিয়ে। আমাদের সামনে আরো একজন আছেন যে আমার বাল্যকালের বন্ধু, একসাথে পড়াশোনা করা, কবির। সে আসলে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য 4 নং উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আসলে কবির, তোমার আসলে চেয়ারম্যান ইলেকশনটা যে এটা করার আসলে মূল উদ্দেশ্য কি? কেন হঠাৎ করে, তুমি তো চাকরি করতা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির হোসেন সাগর। আমি ফুলিয়াচর আওতাধীন উসমানপুর ইউনিয়ন 4 নং পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আমার একটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে উসমানপুর ইউনিয়নটা একটা বাটি অঞ্চল, সেখানে দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের এলাকায় কোনো তেমন উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই। আমি চাচ্ছি যে সামনে যদি আল্লাহ এমন সুযোগ সুবিধা করে দেয়, আমি যদি প্রতিনিধিত্ব করে যদি জনগণের মন জয় করে যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, অবশ্যই আমার এলাকাকে যথেষ্ট একটি স্মার্ট ইউনিয়ন হিসাবে আমি বাংলাদেশের মধ্যে উপস্থাপন করব। আচ্ছা, এখানে আসলে কবিরের যে মূল স্পিডটা, সে হলো একজন স্বশিক্ষিত যেটা বলা হয় আর কি। সে অনার্স কমপ্লিট করা, যার ব্যাকগ্রাউন্ড আসলে পড়াশোনার সাথে জড়িত, এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মূলত রাজনীতির সাথে জড়িত। তার ছোট ভাই মুকাব্বির হোসেন, সেও আছে উসমানপুর ইউনিয়ন ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক। তার বাবা ছিল আমাদের এটা তো 9 নং ওয়ার্ডের সভাপতি ছিল। তারপরে আমাদের যে নাজির দিঘি যে বাজার আছে, বাজারের সভাপতি উনি ছিল। প্রতিষ্ঠাতাকালীন সময়ে ওনারা আসলে সভাপতি ছিল। এবং আমাদের যে নাজির দিঘি আসলে শিক্ষা প্রতিষ্ঠানটা, যেটা প্রাইমারি স্কুল, ওইটার সভাপতি উনি ছিল। তো ওই স্পিড দিয়ে আসলে ওনাদের যে আসলে ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আসলে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, যার জন্য এই স্পিডটা আসলে তার মধ্যে কাজ করছে। যে রাজনৈতিক ফ্যামিলির সাথে যেহেতু সে জড়িত, তো তার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, সেই থেকেই সে আসলে এই রাজনীতি মূলত মুভ করতে চাচ্ছে না। এক সময় সে রাজনীতি জড়িত ছিল, শিক্ষা কাজের জন্য আসলে মূলত রাজনীতি মূলত কিছুটা গ্যাপ হয়ে যায়, এবং নিজের পারিবারিক যে চাহিদা পূরণ, এগুলো আসলে আমাদের যে মধ্যবিত্ত যে সংসার আছে আমাদের এলাকায়, আসলে সবাই
মূলত তো আর এত স্বাবলম্বী না। দেখা গেছে কি একটা সময় রাজনীতি করতে গিয়ে রাজনীতি তো আসলে কোনো টাকার উৎস নাই। না না টাকার না, উৎস আছে? এখানে আমার রাজনীতি করে যে আমার পরিবার চালাইতে হবে এমন না। না। আমি যদি রাজনীতি থেকে যদি সরকার থেকে যতটুকু আসবে আমি চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করে এলাকার উন্নয়ন করা। এখান থেকে আমার 10 টাকা আমার পকেটে নেওয়ার কোনো চিন্তা নাই। আমি আমার দুর্নীতি জিরো টলারেন্স করবো ইনশাল্লাহ। এখানে মানে এক কথা, এখানে কোনো 2 নাম্বারই হবে না। যে এতক্ষণ আপনারা আসলে শুনতে পাচ্ছিলেন যে আমাদের 4 নং ওসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামনে যে নির্বাচন আসলে হবে, নির্বাচনে 2 জন প্রার্থী, 2 জন হেভিওয়েট প্রার্থী। একজন যার শিক্ষাগুণ আছে, শিক্ষাগুণ নিয়ে উনি মেধা দিয়ে আসলে ওসমানপুর ইউনিয়নের সেবা করতে চাচ্ছেন। আর একজন যে আমাদের নির্বাচিত হতে পারেন, আসলে আপনার ধারণা কি এই বাজার উন্নয়ন নিয়ে আপনি কি কি কাজ করবেন আসলে? ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি জনগণের ভালোবাসা এবং দোয়া মাধ্যমে, ইনশাল্লাহ আমি দেখবো আমার বাজারের কিছু উন্নয়ন করা দরকার। একটা টয়লেট দরকার জরুরি আমার বাজারের জন্য, টয়লেটটা বিশেষভাবে জরুরি দরকার আমার বাজারে। নির্ধারিত কোনো টয়লেট আমাদের এই বাজারে আসলে নির্ধারিত বাজারের কোনো টয়লেট নেই। নেই। তারা কি একটা আসলে toilet- মসজিদের টয়লেট গুলো ইউজ করে? টিউবওয়েল একটা টয়লেট সরকারি ভাবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার দিকে সর্বপ্রথম আমার লক্ষ্য থাকবে ওইটা। রহমত করে আমি যদি সামনে নির্বাচিত হতে পারি, সেই ট্যাক্সের কোনো আওতায় আসবে না। এক কথায় ট্যাক্সের কোনো আওতায় আসবে না। আর আমার ইউনিয়নের মধ্যে যদি কোথাও এরকম ট্যাক্সের কোনো সিস্টেম থাকে, সেটাও আমি বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আসলে আমাদের যে স্থানীয় যে বাজারটা আছে, এখানে মূলত আমাদের এই বাজারটা আসলে কিসের জন্য এত জনপ্রিয় আসলে? এটা মূলত আমরা যখন একদম ছোট ছিলাম তখন আমাদের আশেপাশে তেমন কোনো বাজার ছিল না। একমাত্র আমাদের বাজার ছিল ফুলিয়ারচর। সেখান থেকে তেমন রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো ছিল না। আমাদের গ্রামে যারা ছিল তারা খুব কষ্ট করে হেঁটে যাইতো, অনেক সময় প্রয়োজন হইতো। এই জন্য আমাদের এলাকার যারা মুরব্বীরা আছে তারা সবাই মিলে একটা বাজার প্রতিষ্ঠা করে প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে আমাদের বাজারের বয়স। সেই সুবাদে আজকে পর্যন্ত আমাদের বাজারের তেমন উন্নয়ন হয় নাই। তবে আমরা যদি আল্লাহ যদি রহমত করে, আমরা এটা আশা করতেছি যে যদি নির্বাচিত হতে পারি অবশ্যই বাজারের কিছু উন্নয়নমূলক কাজ করব। সেটার মাধ্যমে বাজারকে আরো প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। পাশাপাশি এলাকার তো উন্নয়ন হবে, যেখানে যে সমস্যাগুলা সব সমস্যা চিহ্নিত করে এক এক করে সমাধান করা হবে ইনশাল্লাহ। আমাদের নাজিরদিঘি বাজারের সবচেয়ে প্রবীণ যে দোকান ছিল, এটা হলো এই দোকান। আমাদের মুন্সি ভাইয়ের দোকানের পরেই মূলত আসলে এই দোকানটা, মুন্সি ভাইয়ের পরের দোকানই তো তোমরা। এটা কত বছর ধরে তোমরা এই দোকানদারি করতেছা? 15 বছর। আছে কিনা কেমন প্রতিদিন? মোটামুটি ভালো। এই নাজিরদিঘি এই দোকান হওয়াতে আসলে মানে স্থানীয় লোকগুলো আসলে কুলিয়ারচর বাজারে তেমন যাওয়ার লাগে না। এখানে মোটামুটি সবকিছু হয়ে যায়। আপনি কি ব্যবসা করেন নাজিরদিঘি বাজারে? ধানের ব্যবসা। নাজিরদিঘি বাজারে আইলে কি ধান ক্রয় বিক্রয় দুটোই করা যায়? আপনার কিনে নিতে পারবো আবার বেচতে পারবো। আচ্ছা, আপনার এই ধানগুলা কই থেকে সংগ্রহ করেন? মূলত গ্রামের থেকে, এই স্থানীয় গ্রামের থেকে। আমরা গ্রামের থেকে না, দূর দূরান্ত থেকে আনেন? এক্সপোর্ট টেক্সপোর্ট করেন বিদেশ থেকে? বিদেশ থেকে ধান টান আনেন না? আমাদের এলাকা